বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, আমি বলেছিলাম ষষ্ঠ পর্বে আলোচনা করব আমাদের বর্তমান সেই ছোট ছোট শিশু কিশোর ছেলেরা কিভাবে মাদকাসক্ততার দিকে ধাবিত হচ্ছে এবং মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তাদের সূচনাটা কিভাবে হয়। সম্মানিত অভিভাবক, আমরা জন্মলগ্ন থেকেই আমাদের কোনো শিশু কিশোর মাদক ও সকল প্রকার সামাজিক অপরাধের সাথে জড়িত হয়ে যায়নি। তারা এক পা দু পা করে হাঁটি হাঁটি পা করে তারা অপরাধের দিকে ধাবিত হয়েছিল। আমাদের সেই দায়িত্বরত অভিভাবক নামক যে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা রয়েছিলেন, বাবা নামক শিক্ষক, মা নামক শিক্ষিকা রয়েছিলেন, সেই বাবা ও মায়েদের অবহেলার কারণে আমাদের সেই ছোট ছোট শিশু কিশোররা মাদক ও সকল প্রকার সামাজিক অপরাধের দিকে ধাবিত হয়েছে। তাদের ধাবিত হওয়ার সূচনাটা কিভাবে হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে আজ এখন তুলে ধরব। তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের শিশু কিশোররা কীভাবে মাদকের সূচনা হয়। আপনারা সেই জায়গা থেকে অন্তত সচেতন হতে পারবেন বলে আমি মনে করি। দেখুন, আমাদের সেই ছোট ছোট শিশু কিশোররা জন্মলগ্ন থেকেই অপরাধী হয়ে পৃথিবীতে আসেনি। তারা পৃথিবীতে আসার পর আপনার দায়িত্ব অবহেলার জন্য, আমার দায়িত্ব অবহেলার জন্য আমাদের এই আজকের শিশু কিশোররা মাদক ও সকল প্রকার সামাজিক অপরাধের দিকে ধাবিত হচ্ছে। দেখুন, মাদকের মধ্যে প্রথম সামাজিক অপরাধগুলির মধ্যে প্রথম একটি ধাপ হচ্ছে মাদক, যাকে আমরা বলি নেশা। আর এই নেশার জগতে পা রাখতে পারলে ওই নেশার চাহিদা মেটানোর জন্য দরকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অর্থ তহবিল। সেই শিশু কিশোর কোথায় পাবে সেই অর্থ তহবিল? বাবা মায়ের কাছ থেকে তো যতটুকু নেওয়ার নেই, কিন্তু এখান থেকে নেওয়া যখন শেষ হয় তখনই ওইখান থেকে নেওয়া শুরু করে। ওইখানটি কোন জায়গা? সেটি হচ্ছে সমাজের বিভিন্ন মানুষের ঘর কিংবা দোকান কিংবা কারো গচ্ছিত কষ্টের টাকা পয়সা, বিষয় সম্পত্তি, যা লুট করার জন্য তারা বিভিন্ন পায়তারা করে, এমনকি মানুষের জানমাল সম্পদের উপর তারা তাদের কুদৃষ্টি নিক্ষেপ করে। যেমন বিশেষ করে গুরুচুরি থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সাথে আমাদের সেই সোনার টুকরো ফুলের মতো পবিত্র সেই শিশু কিশোররা অপবিত্র হয়ে তারা সেই অপরাধগুলির সাথে ধাবিত হয়। তবে আমি বলবো ওই মাদকের সূচনাটার প্রথম ক্লাস হচ্ছে একটা বিড়ি। একটা বাচ্চা শিশু কিশোর সে কিভাবে সূচনাটা করে। দেখুন, আমরা সমাজে দেখি বিভিন্ন যে ভাইয়েরা রয়েছে তাদেরকে তো আমি আগেই বলেছি তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ত্রুটিও নেই। দোষ ত্রুটি যা করেছে আমাদের বাবা মায়েরা অবহেলা করার জন্য আজ সে ভাই ও বাবারা মাদকের ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ের মধ্যেও বিভিন্ন প্রকারভেদ রয়েছে। কোনো প্রকারভেদে কোনো ব্যবসায়ীরা রয়েছেন যারা দায়িত্ব পালন করেন বাংলাদেশে আনার ক্ষেত্রে, আর কেউ দায়িত্ব পালন করেন অন্য দেশের থেকে একজন দায়িত্ব পালন করেন, তারাই হচ্ছে এক শ্রেণী। বাংলাদেশে রিসিভ করেন, তারা হচ্ছে এক শ্রেণী। বাংলাদেশ থেকে অন্য ডিলার যারা বড় ধরনের ব্যবসায়ী তাদের কাছে প্রেরণ করেন, তারা হচ্ছে এক শ্রেণী। এবং তাদের পর যে কিছু পাইকারি ব্যবসায়ী রয়েছে তারা হচ্ছে এক শ্রেণী। এবং সেই পাইকারি ব্যবসায়ীদের থেকে মাদক যারা খুচরা ব্যবসায়ী হিসাবে আছেন তারা হচ্ছে এক শ্রেণী। এবং সেই খুচরা যে গ্রামগঞ্জে কিছু অসাধু বায়ু বাবারা রয়েছেন যারা অসচেতনভাবে সেই ব্যবসাগুলি চালাচ্ছেন, তারা কিন্তু ওই কাস্টমার জোগানোর জন্য বিশেষভাবে তারা একটি শ্রেণীকে লক্ষ্য করে তারা এই মাদকটার যে একটা ব্যবসার যে একটা প্রলোভন সেটি সৃষ্টি করে। এই যে আমি গত পর্বে বলেছিলাম অসচেতন উচ্ছৃঙ্খল অভিভাবকদের মন মানসিকতাময়ী যে হিংস্র অসামাজিক মন মানসিকতার যে গার্জিয়ান,
তাদের যে সন্তানগুলি রয়েছে তারা যখন অমানবিক পথে চলে যায়, সেই শিশু কিশোররা যখন মাদকের সাথে জড়িত হয়, তারা যখন আর ঘর থেকে টাকা পয়সা চুরি করে লুটপাট করতে পারে না, তখন কিন্তু তারা আর মাদকগ্রস্ত যখন না হতে পারে, যখন ঘরের সব কিছু চুরি করা শেষ, নেওয়া শেষ, লুটপাট করা শেষ, যখন বাহির থেকেও তেমন একটা সুবিধা করতে পারে না, তখন কিন্তু ওই খুচরা ব্যবসায়ী যারা আছে, বলতে সাপ পাইকারি, এই ব্যবসায়ীদের কাছে কিন্তু তারা বারবার যাওয়া আসা করে, কিন্তু তারা কিন্তু সেবনের জন্য তাকে বিনা টাকায় দেয় না। তখন কিন্তু বলে যে ভাই আমি তো শিখেছি, এখন আমি যদি না খাই তাহলে তো আমার বাঁচবো না, আমি তো মরে যাব। তখন কিন্তু ওই ব্যবসায়ীরা বলে যে তুমি যদি টাকা না পাও তাহলে আমি তোমাকে একটি সহজ রাস্তা খুঁজে দিতে পারি, তুমি নতুন নতুন কাস্টমার তৈরি করো, তাদের কাছে তুমি ট্যাবলেটগুলি বিক্রি করো, ওই মাদকগুলি নেশাগুলি বিক্রি করার পর আমার কাছ থেকে যদি তুমি নিয়ে যাও 300 টাকায়, তাদের কাছে যদি তুমি বিক্রি করতে পারো 350 টাকা, সেখানে তোমার 50 টাকা লাভ হবে। এভাবে তুমি একজন, দুজন, তিনজন, তুমি যদি 50-60টি কাস্টমার জোড়াতে পারো, আমি তাদের সাথে ব্যবসা করব না, তুমি তাদের সাথে ব্যবসা করবে, আমি তোমাকে এই মাদকগুলি তোমার কাছে নেশাগুলি তুলে দিব, এবং এ থেকে তুমি নিজে নেশাও করতে পারবে, ইনকামও করতে পারে। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ওই মাদক ক্লাসে। তখন কিন্তু ওই ছেলেরা বিশেষ করে তারা কাস্টমার জোগাতে চায়, যারা বর্তমানে মাদকাসক্ত তার মতন, তাদের কাছে কিন্তু সে পাত্তা পায় না। কারণ যারা এখন নেশাগ্রস্ত, তারাও কিন্তু আরও বড় ধরনের ডিলারদের কাছে কিছু কম টাকায় তারা মাদক নিয়ে আসে এবং তারা ব্যবসা করে, সেবন করে, কিন্তু তাদের কাছে তার কোনো চান্স নেই। তখন কিন্তু সে চিন্তা করে এখন প্রয়োজন হচ্ছে আমার নতুন নতুন মাদকসেবী, তো সেই নতুন নতুন মাদকসেবী আমি কোথায় পাবো? তখন কিন্তু তারা লক্ষ্য করে আমাদের বর্তমান প্রাথমিক বিদ্যালয়ে যে শিশু কিশোররা রয়েছে, 3য় শ্রেণী হইতে 5ম শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিশু কিশোর, তাদেরকে কিন্তু যে কিছু উশৃঙ্খল যে মন মানসিকতা, বেয়াদব টাইপের যে ওই ধরনের অমানবিক যে আমি গত পর্বে যে আলোচনা করেছিলাম, সেই আলোচনায় যে অমানবিক দুর্বল মন মানসিকতা, উশৃঙ্খল মন মানসিকতার গার্জিয়ানদের যে শিশু কিশোরগুলি রয়েছে, এমন ধরনের নেতা টাইপের মানে উশৃঙ্খল ছেলেদেরকে তারা কেন্দ্র করে দেখা যায় 10 থেকে 15টি শিশু একসাথে খেলাধুলা করে, ওদের মধ্যে থেকে একটি শিশু খুবই উশৃঙ্খল এবং খুবই বেয়াদব টাইপের, সে কেন্দ্র করে এবং তার সাথে একটা বন্ধুত্ব করে ওই টার্গেট করা যে নেশার যে ব্যবসায়ী, ছোট একটি ব্যবসায়ী, সে কিন্তু তাকে টার্গেট করে যে ওকে যদি শেখাতে পারি, ওর সাথে যে বন্ধুত্বরা আছে তার মাধ্যমে আমি ওদেরকে খাওয়াতে পারবো এবং আমার একটা ব্যবসার আমার কাস্টমার জুগিয়ে যাবে। তখন কিন্তু ওই উশৃঙ্খল ছেলেটাকে সে সাথে করে নিয়ে যায় বন্ধুত্ব করে। যখন স্কুলে যাওয়ার পথে সে রাস্তায় দাঁড়িয়ে যায়, তাকে প্রথমে কিছু দোকানের কিছু ফাস্টফুড খাবার দাবার খাইয়ে তার সাথে একটা বন্ধুত্ব তৈরি করে, তারপর কিন্তু স্কুল ফাঁকি দিয়ে বা স্কুল থেকে আসার পর তার সাথে যে একটা ভালো বন্ধুত্ব হয়, ওই বন্ধুত্ব তারপর কিন্তু তাকে নিয়ে আলাদা কোনো জায়গায় বসে তারপর তার সাথে গল্প গুজব করে তার মন মানসিকতার সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করে। তখন কিন্তু ওই শিশু কিশোরের সাথে যখন একটা সম্পর্ক তৈরি হয় ওই মাদকসেবী ছেলেটির, তখন কিন্তু ওই শিশুটির সামনে কিন্তু ও একটা বিড়ি খায়। তখন কিন্তু ওই ছেলেটি প্রশ্ন করে যে আপনি বিড়ি খান বা তুমি বিড়ি খাও? হ্যাঁ, আমি বিড়ি খাই। তাহলে বিড়ি কেমন লাগে? সে কিন্তু জানার আগ্রহ, সে কিন্তু বিড়ি খেলে কেমন লাগে, বিড়ির পর আর কি খেতে মনে চাইবে, বা এগুলি খাওয়ার পর যা তার শেষ পর্যন্ত সে কোন জায়গায় গিয়ে দাবিত হবে বা তার জীবনটা কিভাবে ধ্বংস হবে, সেই পথটি সে জানে না। যদি ওই পথটি তার বাবা মা তাকে জানিয়ে দিত, তাহলেই কিন্তু যেই দিন যাওয়া হয়েছিল, কারণ সে প্রথম দিন বিড়ি খাওয়ার আগ পর্যন্ত ওই ছেলেটির যে আসল মুখোশ সে জানতে পারেনি। যদি তার বাবা মা ওই ছেলেটিকে ভালোভাবে সচেতন করে দিতে পারতো, তাহলে প্রথম যে দিনই দেখেছিল এই ছেলেটির মুখোশ খুলে গিয়েছিল, সে বড় ভাইটি বিড়ি খাচ্ছে, তখন কিন্তু আর তাকে
ওই ছেলের সাথে আর দেখা যেত না বা সে যাইতো না। সে কিন্তু বুঝতে পারতো যে আমার বাবা মা আমাকে শিখিয়ে দিচ্ছে এই ধরনের ছেলেরাই হচ্ছে আমাকে ধ্বংস করে ফেলবে, এবং বিড়ি খেলে, সিগারেট খেলে, গাঁজা খেলে বা নেশা খেলে, চুরি করলে, ডাকাতি করলে, এই ধরনের অপরাধ করলে শেষ জীবনের যে কী ইতিহাস হয় সে যদি জানতো, সে জানে না বিদায় তার কাছে প্রশ্ন করেছে এবং সে বলেছে ভাই এই বিড়িটা খাওয়ার পর খুবই ভালো লাগে, খুব মনটা খুব আনন্দ লাগে। তখন কিন্তু সে মনে করে যে কথা সত্য, কারণ সে তো জানে না, সে যেই পথটি দেখাইতেছে সে এটাই ভাবতেছে এটাই সঠিক এবং সত্য। তখন কিন্তু বলে তা আমি একটা বিড়িতে টান দিয়ে আমি দেখি যে তুমি ছোটো মানুষ, একটা ভালো মানসিকতা দেখাই, বলে যে তুমি ছোটো মানুষ, তুমি বিড়ি খাইবা, আচ্ছা একটা টান দিয়েই দেখো, তোমার আর বিড়ি খাইতে হবে না, যদি টান দিয়ে ভালো লাগে তাহলে খাইও, আর নাইলে না খাইও। তখন কিন্তু সে একটা বিড়িতে টান দেয়। ওই যে দেখেছিল সে বিড়িকে নাক দিয়ে ধোঁয়া বের করে, ওই ছোটো ছেলেটিও কিন্তু একবার নাক দিয়ে ধোঁয়া বের করলো। এটা যদি একটু কষ্টকর হইলো কিন্তু তার কাছে একটা আনন্দদায়ক হইলো। এভাবে এক পা দু পা করে বিড়ি খাওয়া শেখার পর আর হঠাৎ আরেকদিন বলে ভাই সিগারেট খাওয়ার আনন্দ তো তুমি জানো না, তুমি একটা সিগারেট টান দিয়ে দেখো। তখন কিন্তু ওই এতদিন বিড়ি খাওয়া শিখাইছি ওই শিশুটিকে ফ্রিতে, সিগারেট খাওয়া শিখাইলো ওই শিশুটিকে ফ্রিতে। তখন কিন্তু আর বিড়ি সিগারেট আর তার ফ্রিতে খাওয়াতে হয় না। তার সে যখন সেই শিশুটির যখন ওই বিড়ি সিগারেটের প্রতি একটা আসক্ত হয়ে যায়, সে কিন্তু ঘর থেকে টুকি নাকি চুরি করে নিয়ে বিক্রি করে বা মানুষের ঘর থেকে ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে বিক্রি করে সে বিড়ি সিগারেট খাওয়ার একটা ভালো একটা অভ্যস্ততা তৈরি করলো। তখন তার বন্ধুত্বটা কিন্তু ওই ছেলের সাথে। তখন কিন্তু একদিন সে গাঁজা খাওয়া শুরু করলো। ওই গাঁজা খাওয়া দেখে সে বলল যে বিড়ি শুধু আর সিগারেট খেয়ে কি মজা আছে নাকি, আর গাঁজা খাইলে মনে করো ব্রেন ভালো থাকে, খাবার দাবার ভালো চলে, মানে তাদের সে যেভাবে বোঝাতে পারে তাকে বোঝানোর পর কিন্তু সে এটাকে পজিটিভভাবে নেয় যে কথা তো সত্য, তাহলে আমি একবার গাঁজা খাই। ওই শিশু তখন ওই গাঁজাতে টান দেয়। যখন এই শিশুটি গাঁজাতে টান দেয় তখন কিন্তু তার মাদকের আরেকটা বড় ধার খুলে যায়। সে যখন গাঁজা খায় তখন কিন্তু গাঁজা থেকে শুরু করে মাদক রাজ্যের যতগুলি নেশা আছে সবগুলি কিন্তু খেতে সে ব্যতিব্যস্ত হয়ে যায়, এবং ব্যতিব্যস্ত হওয়ার পর ওই গাঁজা থেকে শুরু করে যে উপরের লেভেল যে নেশাগুলি রয়েছে যেগুলি দ্বারা বিশেষভাবে আসক্ত হয়, ওই বিষয়গুলির প্রতি কিন্তু সে ধাবিত হলে তার জন্য কিন্তু দরকার মোটা অঙ্কের টাকা। সে কিন্তু তার আর মাথা ঠিক থাকে না, সে কাকে মারবে, কাকে শেষ করে দেবে, কাকে কি করবে, বাবার সম্পত্তি বিক্রি করে ফেলবে না কি করবে। যখনই তখন বাবার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করতে শুরু করে তখন কিন্তু বাবা বাধা হয়ে দাঁড়ায়, মা বাধা হয়ে দাঁড়ায়। তখনই কিন্তু ওই যে আমি বলেছিলাম আগের পর্বে যে আমার ছেলে ছোটো মানুষ, শিশু কিশোর, এসে বোঝে না, বড় হলে বুঝবে। কিন্তু এই যে বড় হয়েছে তখন কিন্তু যখন মনে করেন তাকে বাধা দেবে যে এই সম্পত্তিটা বিক্রি করা যাবে না, এই করা যাবে না, সেইটা আমার কষ্টের সম্পত্তি, কষ্টের ইনকাম, তখন কিন্তু বাবাকে মাকে আঘাত করতে শুরু করে আমাদের এই ফুলের মতো পবিত্র শিশু কিশোররা। সম্মানিত অভিভাবক, আমি আপনাদেরকে এটি বলতে চাচ্ছি যে তখন কিন্তু আমাদের এই ধরনের অমানবিক মন মানসিকতার অভিভাবকদের সন্তানরা বড় হয়ে ওঠে। তো এভাবে আমাদের ছেলেরা মাদকগ্রস্ত হয়, এবং তখন কিন্তু ওই যে বড় ছেলেটি ছিল তাকে যেভাবে শেখানো হয়েছিল মাদকগ্রস্ততা, তখন কিন্তু ওর কাছে একটা ব্যবসা করার সুযোগ পায়। তখন এভাবে তার সাথে যে বন্ধুত্বরা রয়েছে ছোট ছেলেটির, এভাবে অন্য অন্য বন্ধুদেরকে শিখিয়ে কিন্তু সে একটা ভালো একটা ব্যবসা করার একটা লাইন তৈরি হয়ে যায়। আসলে যে ছেলেটি ব্যবসা করতেছে আমি তাকে দোষারোপ করবো না, কারণ সে এই পথে চলে গিয়েছে, এর জন্য সে দায় না, কারণ তাকেও তো বোঝানো হয়নি সেই পথটি খারাপ। সে এক সময় বোঝে যখন সে এই পথের একটা মধ্যস্থ পথে চলে যায়। তো সম্মানিত অভিভাবক, আমি এই ধরনের আলোচনা এর আগের পর্বে করেছি, তবে আমি এই পর্বটি এখানেই এই দিকেই আমি সমাপ্ত করতে যাচ্ছি। আর অল্প কিছু আলোচনা, তো আমাদের এই মাদকগ্রস্ততার শিক্ষাটা কিভাবে হয় তো আপনারা তা জেনেছেন, এবং জোয়ার দিকে কিভাবে দাবিত হয়। আমাদের ছোট ছোট বাচ্চারা দেখবেন রাস্তায় মানে মাটির হাড়ি যে কিছু ভাঙ্গা আছে, যেটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি সিক্কু, ওই সিক্কু দিয়ে কিন্তু তারা যে ঢিল দিয়ে একটা নকশা বানিয়ে ওই জায়গায় ফেলে, এটা ছোটো সময় দেখেছি, হয়তো আপনারাও অনেকেই দেখেছেন। এই জায়গায় কিন্তু আমরা আগে দেখতাম ওই যে ভরসা মেসের কুল, এইগুলি দিয়ে কিন্তু তারা আস্তে আস্তে এক পা দুই পা করে, আবার নাক্কি কেলা, আমাদের গ্রাম বাংলায় বলে নাক্কি কেলা, ওইটা হচ্ছে যে চার জায়গায় চাটিয়ে ধরে আমরা ধরি, আমরা মার্বেল ধরি বা ঠাকা ধরি, আবার এই যে মেসের কুল ধরি বা অন্য অন্য জিনিসপত্র ধরি। এভাবে আস্তে 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 করে একটা ছেলে কিন্তু জুয়াতে আসক্ত হয়, তখন কিন্তু ওরা ঠাসের দিকে ধাবিত হয়। যারা একবার নেশা এই ধরনের জুয়ার সাথে আসক্ত হয়ে যায় তারা কিন্তু আস্তে 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 যত ধরনের
ধরনের জোয়া আছে সবগুলিতে তারা মানে আসক্ত হয়ে যায়। আর যে ছোট ছোট বাচ্চারা এভাবে জোয়াগুলি শিখে তারা কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ধাবিত হয়। তো প্রথমেই তো একটা ছেলে একটা শিশু কিশোর বড় ধরনের জোয়ারি হয়ে যায় না, প্রথম তুই ছোট ছোট জোয়া থেকে শুরু করি। তো আমাদের শিশু কিশোরদের কিন্তু ওই বিষয়টি দেখাতে হবে। তুমি যদি এই ছোটো একটি ছোট্ট ধরনের একটা এই ধরনের গ্রামে এইভাবে এটা খেলো, ওইটা জোয়া, এটা তোমাকে শেষ পর্যন্ত এই জায়গায় দাবিত করবে। তুমি ঘরবাড়ি সব বিক্রি করে শেষ পর্যন্ত তোমার রাস্তায় ঘুরতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে, এটাই স্বাভাবিক। এটা যদি আমাদের শিশু কিশোরকে বুঝিয়ে দেওয়া হয় তখন কিন্তু তারা এই পথটাকে ঘৃণা করবে এবং ঘৃণার চোখে দেখবে। তো সম্মানিত অভিভাবক, আপনারা জানতে পেরেছেন আমাদের বর্তমান শিশু কিশোররা কীভাবে মাদকের সাথে এবং জুয়ার সাথে সূচনা করে। এবং আরেকটি কথা, যে আমাদের বর্তমান নারীরা কিন্তু আমাদের যে যুবতীরা যে আমাদের যে স্কুল কলেজে যায় তারা কিন্তু ওই মাদকগ্রস্ত ছেলেদের হাতে আক্রমণাত্মক হয় এবং তারা কিন্তু তাদেরকে উত্তপ্ত করে বা ইপ্রিজিং করে। এবং সেই মাদকগ্রস্ত ছেলেরা বা জোয়ার সাথে জড়িত তাদের কিন্তু একটা পিপাসা আসে। এই পিপাসা আসার পর কিন্তু তারা এই পিপাসাটা নিবারণ করতে চায় আমাদের বর্তমান সেই নারী শিশু কিশোর যুবতী আমাদের মা ও বোনদের উপর তারা আক্রমণ করে। তো তাদের কোনো দোষ নেই, আমি বারবার বলবো তাদের কোনো দোষ নেই, তারা কিন্তু সঠিক মন মানসিকতায় নেই। আমাদের অভিভাবক যারা আছেন আপনারা তাদের মনকে জাগিয়ে তুলুন, এই পথটি ভালো না, ওই পথটি তোমাকে এদিকে ধাবিত করবে, এই পথটি ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর ওই পথটি ভালো, ওই পথে কী রয়েছে সুপথে মানবিক পথে, ওই পথটি দিয়ে হাঁটলে কীভাবে আপনি আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে, ওই পথটির যে সুফলটা আপনি তার চোখে তুলে ধরুন, তার ভিতরকে স্বপ্ন জাগান, তাহলেই সে সঠিক পথে চলে যাবে এবং ভুল অন্ধকার অমানবিক পথটিকে সে মনে প্রাণে ঘৃণা করবে। সম্মানিত অভিভাবক, আমার এই পর্বের আলোচনা এখানেই শেষ। আমি শেষ যে পর্বটি সপ্তম পর্বটি, ওই পর্বটি আমি আপনাদের সামনে পরবর্তী আলোচনায় তুলে ধরব। ওই পর্বটিতে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে আপনাদের সন্তানকে বোঝাবেন বা আপনি একজন আদর্শ সন্তানের পিতা হবেন, এটি কিভাবে স্বপ্ন দেখবেন, স্বপ্নটা কিভাবে পূরণ করবেন, শিশুকে কিশোরকে কিভাবে আপনি একজন আদর্শ মানুষ তৈরি করবেন এবং তাকে একজন আদর্শ মানুষের সমাজের একজন শ্রেষ্ঠ সম্মানীয় ব্যক্তি হিসাবে স্বপ্ন দেখাবেন, কিভাবে তার স্বপ্ন পূরণ করবে সে তাও তাকে কিভাবে আপনি শেখাবেন, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত অভিভাবক, আমার এই পর্বের আলোচনা এখানেই শেষ। আপনারা যারা উপস্থিত হয়েছেন বা আমার এই আলোচনাগুলি শুনেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই পর্বের আলোচনা শেষ করছি। সকলকে ইমানদার মুমিন মুত্তাকিনকে আমার আন্তরিক সালাম এবং অন্য ধর্মের যারা আছেন সকলকে শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।